তো বন্ধুরা, তামাদি আইনের 1908 দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর দ্বারা 6 থেকে অবশিষ্টগুলো অর্থাৎ আইনগত অপারগতা দ্বারা 6 থেকে 9, আইনগত অপারগতা দ্বারা 6, আইনগত অপারগতা হচ্ছে 3টি। একটা হলো নাবালিকত্ব, মাইনর, উন্মাদ, ইনসেন্স, জড়বুদ্ধি বা হতবুদ্ধি, আইডিয়েট। তো 6 ধারার বিষয়বস্তু: মূল মামলার কার্যধারা, ডিক্রি জারির আবেদন। মূল মামলা সুট, কার্যধারা হলো প্রসিডিং অফ সুট, ডিক্রি জারির আবেদন হলো অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সিকিউশন অফ ডিক্রি। তো বন্ধুরা, 6 ধারা প্রযোজ্য নয় আপিলের ক্ষেত্রে, রিভিশনের ক্ষেত্রে, রিভিউর ক্ষেত্রে, অগ্রকয়ের মামলার ক্ষেত্রে। তো এই পর্যায়ে আমরা আসছি ধারা সাথে কি বলেছে? একাধিক বাদী বা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা, ডিসেবিলিটি অফ ওয়ান অফ দ্য সেভারেল প্লেন্টিফ অর অ্যাপ্লিক্যান্ট। ধারা 7 ধারার বিষয়বস্তু 3টি: মূল মামলার কার্যধারা, ডিক্রি জারির আবেদন। তো 6 এবং 7 ধারার ব্যতিক্রম হলো 8 ধারা। তো অর্থাৎ আমরা যদি দেখি 6 এবং 7 ধারা অগ্রকয়ের অধিকার বলবৎ করার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আইনগত অপারগতা শেষ হওয়ার পর 3 বছরের বেশি সময় তামাদির মেয়াদ থাকবে না যদি মূল মামলার তামাদি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ধারা 9 বলছে কি যে সময়ের অবিরাম চলন। তো এর আগে আমরা তামাদি মেয়াদ যদি 3 বছরের বেশি হয় তাহলে আইনগত অপারগতা অবসানের তারিখ থেকে 3 বছর সময় পাবে। আর যদি তামাদি মেয়াদ 3 বছরের কম হয় তাহলে তামাদির জন্য নির্ধারিত মেয়াদ সম্পূর্ণ পাবে। তাহলে আমরা এই 9 দ্বারা বলছে যে সময়ের অবিরাম চলন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম। একবার তামাদি মেয়াদ গণনা শুরু হলে পরবর্তী কোনো অপারগতা বা অক্ষমতা দ্বারা তা বন্ধ হবে না। এ হলো 7 ধারা। তো এই হলো 9 ধারা। 9 পরে আসছে 10 ধারায় কি বলছে? ট্রাস্টি, ওসি এবং তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা, সুটস এগেইনস্ট এক্সপ্রেস ট্রাস্টেস অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভস। যাদের বিরুদ্ধে 10 ধারা অনুসারে তামাদি বারিত হবে না, ট্রাস্টির আইনগত প্রতিনিধির বিরুদ্ধে, ট্রাস্টির মাধ্যমে দাবিদার যারা তাদের বিরুদ্ধে। ট্রাস্টি বলতে আমরা ট্রাস্ট, ব্যক্ত ট্রাস্ট, অব্যক্ত ট্রাস্ট এবং সাধারণ বা দাতব্য ট্রাস্টকে বুঝে থাকি। যে ব্যক্তি বিশেষ করে কোনো সম্পত্তির দায়িত্বভার অর্পণ করা হয় তাকে ট্রাস্টি বলে। 1882 সালের ট্রাস্টি আইনের 3 ধারার সংজ্ঞা এবং 10 ধারা ট্রাস্টির যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। বৈদেশিক চুক্তির মামলার তামাদি, সোর্স অন ফরেন কন্ট্রাক্টস ধারা হলো 11। জেড নাবালক থাকা অবস্থায় তার মামলা করার অধিকার জন্মে। তামাদির সময় গণনা শুরু হবে যখন জেডের নাবালকত্ব অবসান হবে। তামাদি আইনের কোন ধারায় আইনগত অপারগতার বিধানসমূহ বর্ণনা করা হয়েছে? 6, 7, 8, 9 ধারায়। মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামাদির অতিরিক্ত সময় পায় কতদিন? 3 বছর। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 6 ধারায় বর্ণিত বৈধ অপারগতার সুবিধা মামলা দায়ের সহ অন্য কোন ক্ষেত্রে নেওয়া যাবে? জারির আবেদন। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর কত ধারায় লিগাল ডিসেবিলিটি বিষয় উল্লেখ আছে? ক, 6 ধারায়। কোন ক্ষেত্রে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 6 ধারার বিধান প্রযোজ্য নয়?
আপিল। একবার তামাদি গণনা শুরু হলে তা পরবর্তী কোনো অক্ষমতা দ্বারা বন্ধ হবে না। এ সংক্রান্ত বিধান দ্য লিমিটেশন অ্যাক্টের 1908 কোন ধারায় বর্ণিত আছে? খ অর্থাৎ 9 ধারায়। 14 বছর বয়সী এক্স 2014 সালে চুক্তি বলবৎকরণের মামলা করার অধিকার লাভ করে। এক্সের মামলা করার তামাদি উত্তীর্ণ হবে 1.5 সালে অর্থাৎ 2019 সালে। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 বৈধ অপারগতার সংজ্ঞা সংক্রান্ত বিধান কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? অগ্রকয়ের, অর্থাৎ এটা 8 ধারার কথা। তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে কোনটি বৈধ অপারগতা নয়? নিরক্ষরতা। এটা বিজেএস 2024 সালে প্রশ্নটি এসেছে। কোনটি আইনগত অপারগতা? সবকটি, অর্থাৎ জড়বুদ্ধি, উন্মাদ, নাবালিকত্ব। কয়টি বিষয়কে আইনগত অপারগতা হিসেবে ধরা হয়? 3টি। তামাদি আইনের 6 ধারার বিষয়বস্তু কি? বৈধ অপারগতা। বৈধ অপারগতা বিদ্যমান থাকলে কতদিন পর তামাদি মেয়াদ গণনা শুরু হয়? আইনগত অপারগতা অবসানের পর। কোন ব্যক্তির বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা বন্ধ থাকে? আইনগত অপরাধ ব্যক্তির। নাবালক ব্যক্তির বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হয় সাবালকত্ব অর্জন করলে। তামাদি আইনের 6 ধারা প্রযোজ্য হয় মূল মামলার ক্ষেত্রে, ডিক্রি জারি দরখাস্তের ক্ষেত্রে, কোনো প্রসিডিং দায়েরের ক্ষেত্রে। তো বন্ধুরা, খ নাবালক থাকাকালে সে মামলা করার অধিকার প্রাপ্ত হয়, কিন্তু নাবালক থাকাকালে উন্মাদ হয়ে পড়ে। ক্ষয়ের তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন থেকে? অর্থাৎ এই বিষয়টা হলো ক্ষয়ের বয়স 18 বছর হলে উন্মাদনা অবসানের তারিখ থেকে। অর্থাৎ দুইটা উত্তরই রাইট হবে। ব্যাখ্যা: দুটি অপারগতার অবসান হতে হবে। নাবালক থাকাকালে মামলা করার অধিকার প্রাপ্ত হয় সাবালক হওয়ার পূর্বে মারা যায় নাবালক ছেলে খকে রেখে। এক্ষেত্রে তামাদি মেয়াদ শুরু হবে ক্ষয়ের সাবালকত্ব অর্জনের তারিখ থেকে। কয়েকটি ফার্মের নিকট দেনাগ্রস্ত এবং অংশীদার হচ্ছে খ, গ ও ঘ। খ উন্মাদ, গ নাবালক। খ ও গ সম্মতি ছাড়া গহ দায়মুক্ত করতে পারে ককে। এই ক্ষেত্রে তামাদি মেয়াদ খ, গ ও গহের বিরুদ্ধে অতিবাহিত হবে। তামাদি আইনের 6 ও 7 ধারায় ব্যতিক্রমের বিধানটি উল্লেখ আছে 8 ধারায়। কোন মামলার ক্ষেত্রে আইনগত অপারগতা প্রয়োগ হবে না? অগ্রকয়ের মামলার ক্ষেত্রে। ক উন্মাদ অবস্থায় সম্পত্তির থেকে বেদখল হয়। বেদখলের তারিখ থেকে 6 বছর পর তার উন্মাদনা অপসারণ হওয়ার পর সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় দখল পুনরুদ্ধারের মামলা করতে চাইলে তার তামাদি মেয়াদ কতদিন? 6 মাস। ক নাবালক থাকা অবস্থায় তো বন্ধুরা, ক উন্মাদ অবস্থায় সম্পত্তি থেকে বেদখল হয়। বেদখলের তারিখ থেকে 6 বছর পর তার উন্মাদনা অপসারণ হওয়ার পর সুনির্দিষ্ট প্রতিকারে 9 ধারায় দখল পুনরুদ্ধারের মামলা করতে চাইলে তার তামাদি মেয়াদ কতদিন? 6 মাস। ক নাবালক থাকা অবস্থায় সত্যের মামলার করার অধিকারী হয়। ইহার 12 বছর পর ক সাবালক হয়। এই ক্ষেত্রে সে কতদিনের মধ্যে মামলা দায়ের করতে পারবে? 3 বছর। ক নাবালক থাকা অবস্থায় সত্যের মামলা করার অধিকার হয়। ইহার 11 বছর পর ক সাবালক হয়। এক্ষেত্রে ক অতিরিক্ত কয় বছর সময় পাবে? 2 বছর। তো বন্ধুরা, ক উন্মাদ থাকা অবস্থায় বংশগত বদলাভের মামলা করার অধিকার হয়। 6 বছর পর সে সুস্থ হয় এবং আইন অনুসারে সে সুস্থ হবার 6 বছর পর মামলা করতে পারে। এক্ষেত্রে তার তামাদি মেয়াদ কতদিন? 6 বছর। কারণ যেহেতু সে আইন অনুসারে 6 বছরের মধ্যে মামলা দায়ের অধিকার, তাই 6 এর সাথে 3 বছর অতিরিক্ত সময় পাবে না।
আইনগত অপরগতা অবসানের ৩ বছরের মধ্যে মামলা না করলে মামলা কি হবে? খারিজ হবে। একবার তামাদি মেয়াদ শুরু হলে পরবর্তীতে কোনো আইনগত অপরগতা বা অক্ষমতা তা বন্ধ করবে না। এই বিধানটি তামাদি আইনের কোথায় বর্ণিত আছে? ৯ ধারায়। বৈদেশিক চুক্তির ক্ষেত্রে তামাদি আইনের প্রয়োগ বিধানটি তামাদি আইনের কত ধারায় বর্ণিত আছে? ১১ ধারায়। যার উপর ট্রাস্ট সম্পত্তি পরিচালনার ভার ন্যস্ত, তিনি তা আত্মসাৎ করলে কত দিনের মধ্যে মামলা করতে পারে? যে কোনো সময়। তো বন্ধুরা, তামাদি মেয়াদ গণনা অর্থাৎ কম্পিউটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন দ্বারা হলো ১২ থেকে ২৫। আইনানুগ কার্য দ্বারা ব্যয়িত সময় বাদ যাবে। এক্সিকিউশন অফ টাইম ইন লিগাল প্রসিডিং দ্বারা হলো এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিং দ্বারা হলো ১২। অর্থাৎ যেভাবে তামাদি মেয়াদ গণনা করতে হবে, ৪টি বিষয় আছে ১২ দ্বারা। ৪টে বিষয়ের মাধ্যমে আমরা তামাদি মেয়াদ গণনা করতে পারি। তারপরে ধারা হলো ১৩, বাংলাদেশ ও অন্যান্য কয়েকটি এলাকা থেকে বিবাদীর অনুপস্থিতকালীন সময় হিসাব থেকে বাদ দিতে হবে। ধারা হলো ১৩। ১৩ ধারার মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। ধারা ১৪, সদ্বিশেষে এখতিয়ারবিহীন আদালতে কার্যক্রম যে সময় গণনা হতে বাদ দিতে হয়। অর্থাৎ ধারা হলো ১৪, কোনো মামলা দায়েরের জন্য নির্ধারিত তামাদি সময় হিসাব করতে। এরপরে কোনো আবেদন দাখিলের জন্য নির্ধারিত তামাদি সময় হিসাব করতে। এই বিষয়গুলা তামাদি মেয়াদ থেকে বাদ যাবে। অর্থাৎ সদ্বিশ্বাসে এখতিয়ারবিহীন আদালত কার্যক্রম সে সময় গণনা হতে বাদ যাবে। ধারা হলো ১৪। তো ১৪ ধারার ক্ষেত্রে এখতিয়ারবিহীন আদালত সদুদ্দেশ্যে বোনাফাইড মূল মামলা এবং দরখাস্ত দায়ের করার ফলে যে সময় ব্যয় হয় তা তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। তবে ৪টি শর্ত থাকতে হবে। এখতিয়ারবিহীন আদালতে মূল মামলা দরখাস্তটি দায়ের করা হয়েছে। তামাদি মেয়াদের মধ্যে ভুল আদালতে মামলাটি দায়ের করা হয়েছিল। মূল মামলা বা দরখাস্তটি সরল বিশ্বাসে দায়ের করা হয়েছিল এবং পরবর্তীতে মামলা কার্যক্রম একই পক্ষগণের দ্বারা দায়ের করা হয়নি। কার্যক্রম হতে হবে। মনে রাখার বিষয়, ১৪ ধারার বিষয়বস্তু দুইটি, একটি হলো মূল মামলা আর একটা হলো দরখাস্ত। তামাদি আইনের ৫ এবং ১৪ ধারার মধ্যে পার্থক্য আছে। সেটা হলো ৫ ধারার বিলম্ব মকুব যাওয়া সময় মকুব করার বিষয় আলোচনা করা হয়েছে। ১৪ ধারায় সরল বিশেষে ভুল আদালতে মামলা দায়েরের ফলে ব্যয়িত তামাদি মেয়াদ বাদ দিয়ে গণনা করার বিষয়ে আলোচনা করা হয়েছে। ৫ ধারার মূল মামলার ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, কিন্তু ১৪ ধারার মূল মামলার ক্ষেত্রে প্রয়োগ করা যায়। ৫ ধারার বিষয়টি আদালতের ইচ্ছাধীন বিষয়, কিন্তু ১৪ ধারার বিষয়টি আদালতের বাধ্যতামূলক ক্ষমতা। এরপরে ধারা হলো ১৫, কার্যধারা স্থগিতকালীন সময় বাদ যাবে। ধারা ১৬, ডিক্রি জারির বিক্রি রদ করার কার্য দ্বারা মুলতবি থাকাকালীন সময় বাদ যাবে। ধারা ১৭, মামলা করার অধিকার লাভের পূর্বে মৃত্যুর ফলাফল। ধারা হলো ১৭। তো ১৭ ধারার বিষয়বস্তু হলো দুইটা, মূল মামলা এবং দরখাস্ত। যে সকল ক্ষেত্রে ১৭ ধারা প্রয়োগ করা যোগ্য না: অগ্রকয়ের মামলার ক্ষেত্রে, স্থাবর সম্পত্তি দখল সম্পর্কিত মামলার ক্ষেত্রে, পদলাভ সম্পর্কিত মামলার ক্ষেত্রে। এগুলোর ক্ষেত্রে ১৭ ধারা প্রয়োগযোগ্য না। তো কোনো কারণে ব্যয়িত সময়কাল আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে। রায়ের নকল সংগ্রহ, একটি আপিল দায়েরের তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে রায় এবং ডিক্রি জাবেদা নকল পেতে ব্যয়িত সময়। লিমিটেশন অ্যাক্ট ১৯০৮-এর ধারা ১৪ প্রযোজ্য হয় শুটের ক্ষেত্রে। নিষেধাজ্ঞার ডিক্রি জারির দরখাস্ত দাখিলের মেয়াদকাল গণনা করা হয় ডিক্রি সহিমোহরি নকল প্রাপ্তির তারিখ হতে। মোকদ্দমা দায়েরের পর আর্জি ফেরতের দেওয়া হয়েছে, ইতিমধ্যে মামলার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কি করবেন?
আর্জির সাথে 14 ধারার বিলম্ব মওকুফের আবেদন করবেন। তামাদি আইন 1908 ধারা 14 প্রযোজ্য হয়। শুটের ক্ষেত্রে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 কোন ধারা অনুযায়ী জাবেদার নকল গ্রহণ ব্যয়িত সময় তামাদি মেয়াদ গণনা হতে বাদ যাবে? 12 ধারার ক্ষেত্রে এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিং সম্পর্কিত বিধান দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 কত ধারা? 12 ধারা। মামলা করার অধিকার সৃষ্টির পূর্বেই সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুবরণ করলে তার আইনানুগ কার্য উত্তরাধিকারী মামলা করার যোগ্য হওয়ার তারিখ থেকে তামাদি গণনা শুরু হবে। এই বিধানের ব্যতিক্রম হলো অগ্রকয়ের তামাদি আইনের 17 ধারা। আইনানুগ কার্য দ্বারা যে পরিমাণ সময় গণনা থেকে বাদ দিতে হবে এটা কোন ধারার বিধান? 12 ধারার। বাংলাদেশ এবং অন্যান্য কয়েকটি এলাকা থেকে বিবাদীর অনুপস্থিতকালীন সময় গণনা থেকে বাদ যাবে এটা কোন ধারার বিধান? 13 ধারার। মামলার কারণ উদ্ভবের পর বিবাদীর অনুপস্থিতকালে বাদ যাবে যদি বিবাদী বাংলাদেশের বাইরে থাকে, বাংলাদেশ সরকার কর্তৃক প্রশাসিত এলাকার বাইরে থাকে। তামাদি আইনের 14 ধারার বিষয়বস্তু কি? অর্থাৎ 14 বিষয়ক মূল মামলা এবং আপিল কার্যধারা স্থগিত থাকলেন সময় তামাদি মেয়াদ থেকে বাদ যাবে এটা কোন ধারার বিধান? 15 ধারার। তামাদি আইনের 17 ধারার বিষয়বস্তু কি? মূল মামলা এবং দরখাস্ত। এখতিয়ারবিহীন আদালতে সরল উদ্দেশ্যে মূল মামলা দায়েরের ফলে যে সময় ব্যয় হয় তা বাদ যাবে এটা কোন ধারার বিধান? 14 ধারার বিধান।